বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তোমাদের সাথে অনেক দিন পর সাক্ষাৎ হলো, বাস্তবে নয়, জুমের মাধ্যমে। তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের অধ্যায় 4 বনায়ন অধ্যায়ের কিছু জিনিস আলোচনা করব, যেগুলি তোমাদের উপকারে আসবে। যেটা আমি প্রথমে আলোচনা করতে চাই সেটা হলো, আমার নাম তোমরা অনেকে হয়তো জানো, তারপরে আমি বলছি। আমার নাম মোহাম্মদ কাজিম খান আবুল উলাই, সহযোগী অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, দামরাই সরকারি কলেজ। আমি আজকে যে অধ্যায়টা আলোচনা করব সেটা হলো অধ্যায় 4 বনায়ন। বনায়ন অধ্যায় আলোচনা করতে গেলে আমাদেরকে বন ও বনায়ন সম্পর্কে সবার আগে জানতে হবে। যেমন বন ও বনায়নের ধারণা না জানতে পারলে আমরা এই চ্যাপ্টারের মূল বিষয় জানতে পারবো না। তাছাড়া বন ও বনায়নের প্রকারভেদও বর্ণনা করতে পারবো। তাছাড়া সামাজিক বনায়নের ধাপসমূহ বর্ণনা করতে পারবো। সামাজিক বনায়নের উপকারভোগী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। সামাজিক বনায়নের সফলভাবে বাস্তবায়নের উপায় বিশ্লেষণ করতে পারবো। বনজ বৃক্ষের চারা রোপণের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবো। বৃক্ষের প্রুনিং ও ড্রেসিংয়ের উপকারিতা আলাদাভাবে আমরা বর্ণনা করতে পারবো এবং ওর কৌশল আয়ত্ত করতে পারবো। এখন আমরা এই বিষয়ে আরও কিছু জিনিস আলোচনা করতে পারবো। সেটা হলো, শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করতে পারবো। এটা ব্যবহারিক হিসাবে কৃষি ও বৃক্ষ মেলা, যেটা আমরা আলোচনা প্রতি বছর করি, কৃষি ও বৃক্ষ মেলা, সেটার উদ্দেশ্য কী কারণে করে গভর্নমেন্ট বা আমরা, সেটার উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো। তাছাড়া কৃষি ও বৃক্ষ মেলার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। তাছাড়া সমাজ ও অর্থনীতিতে কৃষি ও বৃক্ষ মেলার উপযোগিতা মূল্যায়ন করতে পারবো। এছাড়া কৃষি ও বৃক্ষ মেলা পরিদর্শন প্রতিবেদন তৈরি করে সেটা আমরা দেখাতে পারবো একটা ছক আকারে। সেটা আমি তোমাদেরকে ক্লাসের শেষে এটা দেখিয়ে দিব। এখন আমরা একটু বলি, বন ও বনায়ন সম্পর্কে বলতে হলে আমাদের দেশের বন ও বনায়নের যে অবস্থা বর্তমানে, সেটা হলো অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এই পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রাণপ্রদায়ী বৃক্ষরাজি ও বন। এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করার জন্য বন ও বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা আমাদের দরকার হয়, তার অধিকাংশই পূরণ করে বন আর বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষ, বন, বনায়নের প্রয়োজনীয়তা অপরিসীম। একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির, আমরা সবাই জানি, শতকরা 25% বনভূমি থাকতে হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যেটা, আমাদের দেশে মাত্র বনভূমি আছে 9%। ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে সেটা আরও খারাপ অবস্থা, সেটা 5%। পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সমূহের মধ্যে আমাদের যেটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হলো বৃক্ষরোপণ, বৃক্ষ মেলা, বনায়ন উল্লেখযোগ্য। এই জন্য এরপরে আমরা যদি মেইন চ্যাপ্টার যে আলোচনা করি, যে বন আর বনায়ন জিনিসটা কি। বন আমরা বলতে সাধারণত বুঝি যে বিশাল একটা এলাকার মধ্যে গাছপালা থাকলেই আমরা বন বলতে পারি, কিন্তু না, এটার সাথে কিছু বিশ্লেষণ আছে। যেমন বন অসংখ্য প্রজাতির বিভিন্ন ছোটো বড়ো গাছপালা থাকবে, বৃক্ষরাজি দ্বারা পরিবেশিত থাকবে। সেই জায়গায় কিন্তু পশু পাখি কীটপতঙ্গ থাকতে হবে, যাতে সেই ধরনের সকল জীব আছে কিছু, সেই জীবগুলো যাতে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারে, তখন তাকে আমরা বন বলব। আচ্ছা, এটা যদি বনের সংজ্ঞা হয়ে থাকে, তা আমরা বনায়নটা কি বলতে পারি, যেটা এফরেস্টেশন। মানুষের কল্যাণ ও পরিবেশ সংরক্ষণের জন্য যেই কর্মপ্রচেষ্টার মাধ্যমে যেই বনভূমির সৃষ্টি হয়, তার কর্মযজ্ঞটাকে আমরা বনায়ন বলব। বনায়নটা আর বনটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা যদি বনায়ন একটু আলাদাভাবে বিশ্লেষণ করলাম, সেটা যদি আমি বলতে পারি বনায়নের বৈশিষ্ট্যটা কী। বনায়নের বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য আছে।
তো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলতেছি যে বনায়নের বৈশিষ্ট্য বলতে গেলে সবার আগে বলতে হবে বন ছোট বড় হতে পারে, বিভিন্ন প্রজাতির গাছপালা থাকবে, সেটাকে আমরা বন বলবো বা বনায়নের বৈশিষ্ট্য বলবো। বন আয়তনে বড় হবে, তবে ছোটও হতে পারে। যেমন কৃত্রিম বনের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। কৃত্রিম বনটা কি? যেটা আমরা মানুষ কর্তৃক সৃষ্ট। সেই বনটা আয়তনে সকল সময় যে বড় হবে এরকম কথা নেই, সেটা ছোটও হতে পারে। বিভিন্ন রকম তৃণলতা, পাতা ও বেজস উদ্ভিদ থাকবে। তৃণলতা আমরা জানি, পাতাও জানি। বেজস উদ্ভিদ যেটা এখন আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যয়বহুল বা সবচেয়ে বেশি প্রচলন, যে বেজস উদ্ভিদটা কি? বেজস উদ্ভিদ দিয়ে আমরা অনেক ধরনের, সব ধরনের ওষুধ কোম্পানিগুলি তারা বিভিন্ন ধরনের ওষুধ প্রক্রিয়াগুলি করে, যেটা আমরা অনেক ফল পেয়েছি। তাছাড়া বিভিন্ন রকম বন্যপ্রাণী যেমন বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, হাতি, এইসব বনের মধ্যে থাকবে। এরপরে যদি আমরা বলি বিভিন্ন রকম কীটপতঙ্গ, যথা প্রজাপতি, মৌমাছি, বোলতা ইত্যাদি থাকবে। এরপরে যদি বলি বনভূমি কোথাও উঁচু থাকতে পারে, কোথাও নিচু থাকতে পারে, কোথাও সমান থাকতে পারে, কোথাও শুকনো থাকতে পারে, কোথাও জলাবদ্ধতার মধ্যে বনভূমি সৃষ্টি হতে পারে। এইসব সকল জায়গায় আমরা বনভূমি পেতে পারি। আর তাছাড়া যদি আমরা বলি বিভিন্ন ধরনের জীবাণু থাকবে, বিভিন্ন বয়সের গাছ থাকবে। তাছাড়া বনের ভূপৃষ্ঠে বিয়োজিত ও অবিয়োজিত বনজ বৃক্ষের পাতার লিটার থাকবে, সেটা আমরা ভালোভাবে জানতে পারি। এই বনের যে আমরা এতক্ষণ বৈশিষ্ট্যগুলি পড়লাম, সেটা জানতে হলে আরেকটু আমরা যদি বলি বনের গুরুত্ব কী হতে পারে। বনের গুরুত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বনের গুরুত্বটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন বনের গুরুত্ব অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করতে পারে, পরিবেশগত সাফল্য অর্জন করতে পারে, জীব বৈচিত্র্যগত গুরুত্ব বহন করতে পারে, আবার কোনো সময় সেটা বিনোদন হিসাবেও আমাদের মারাত্মকভাবে আকৃষ্ট করে। যেমন অর্থনৈতিক গুরুত্বটা বেশিরভাগই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। যেমন কাঠ অর্থনৈতিক গুরুত্বে বিশাল একটা ভূমিকা নেয়। বাঁশ, যে বাঁশ আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যয় করি, আমি পরে আলাদাভাবে এটি প্রত্যেককেরই বিশ্লেষণ করব। শিল্পের কাঁচামাল, সেটাও অনেক কাজে লাগে আমাদের স্বাভাবিক জীবনে। কুটির শিল্প, যারা আমাদের গ্রাম এলাকার মা বোনেরা এই কুটির শিল্পের সাহায্যে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। বেজস্ব দ্রব্য, সেটাও আমাদের জীবনের একটা বিশাল প্রাপ্তি, সেটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। মোম ও মধু আমরা গাছ থেকে পেয়ে থাকি, সেটা আমাদের অর্থনৈতিক গুরুত্ব বিশাল বহন করে। তাছাড়া রাজস্ব আয়, এইসব বন থেকে গাছের মাধ্যমে আমরা বাইরে অনেক কিছু রপ্তানি করতে পারি। সেই রপ্তানির ফলে আমরা প্রচুর রাজস্ব আয় অর্জন করতে পারি। তাছাড়া আমাদের আরেকটা যেটা জিনিস এখন তৈরি হয়েছে, যে বেকার ছেলেরা পড়াশোনা শেষ করে তাদের বাড়িতে যেয়ে তারা বিভিন্ন ধরনের বনায়ন করতেছে গ্রামে, যার ফল 5 বছর 10 বছর পরে বিশাল একটা অ্যামাউন্ট তাদের হাতে জমা হচ্ছে, যার জন্য অর্থনৈতিক গুরুত্বটা বনের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরিবেশগত গুরুত্ব, আমাদের দেশে এখন পরিবেশগতভাবে মারাত্মক বিপর্যয় ঘটে, সারা বিশ্বে ঘটতেছে। সেই পরিবেশগত বিপর্যয়টা রোধ করার জন্য আমাদের কিছু দিকে খেয়াল রাখতে হবে। যার প্রথম খেয়ালটা রাখতে হবে ভূমি ক্ষয় রোধ। ভূমি ক্ষয় রোধটা যদি আমরা ভালোভাবে করতে পারি সেটা খুবই ভালো হবে। তারপর ভূমি ধস যাতে না হতে পারে, বিভিন্ন সাইক্লোন, ঝড়, বৃষ্টি, বাদলের জন্য, সেটা অসুবিধা নয়। এখন সেই সব ভূমিধস রোধ করতে পারি, প্রাকৃতিক তাণ্ডব রোধ করতে পারি, সেটাও আমাদের প্রাকৃতিকভাবে হয়। তারপর বৃষ্টিপাত ঘটাতে পারি, বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয় নিতে পারে, মরুকরণ রোধ করতে পারি। মরুকরণ, যেসব এলাকায় মনে করি একদম গাছপালা নেই, আমরা গাছপালা লাগিয়ে মরুকরণটা রোধ করতে পারি। মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি, যে গাছ লাগালে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পেতে পারি। সুষম জলবায়ু রক্ষা, গাছ থাকলে আশেপাশে সুষমের যে জলবায়ুর যে সমতাটা, এই সমতাটা রক্ষা করতে পারে। এতক্ষণ আমরা অর্থনৈতিক গুরুত্ব আর পরিবেশগত গুরুত্বের একটি আকার বিশ্লেষণ করলাম। এখন আমি যদি একটু আলোচনা করতে চাই জীব বৈচিত্র্যগত গুরুত্ব। জীব বৈচিত্র্যগত গুরুত্বের প্রথমে যেটা বলতে চাইতেছি, যে উদ্ভিদের প্রজাতি রক্ষা করতে হবে। প্রতিদিন দিন আমাদের গাছ বিনষ্ট হয়ে যাচ্ছে, এই প্রজাতিগুলি যদি আমরা রক্ষা করে পরবর্তীতে আরেক জায়গায় রোপণ করে দিতে পারি, তখন গাছ হয়ে আমাদের
পরিবেশকে মারাত্মক উপকার করতে পারে, প্রাণী জাতি রক্ষা করতে পারি, সেটাও আমাদের জন্য খুবই উপকার, কীটপতঙ্গ রক্ষা করতে পারি, সেটাও আমাদের জন্য খুব উপকার হবে। যেমন অণুজীব কিছু কিছু মাইক্রো অর্গানিজমের যে ব্যাপার সেটা রক্ষা করতে পারি, খাদ্য চক্র ফুড চেইন ফুড সাইকেল সেটা আমরা অব্যাহত রাখতে পারি। এছাড়া আমরা একটা আরেকটা জীবের যে পারস্পরিক সম্পর্ক সেটা আমরা রক্ষা করতে পারি। এইসবগুলি আমরা জীব বিচিত্রগত বৈশিষ্ট্যের আলোকে বর্ণনা করতে পারি। তারপরে আসতেছে বিনোদনগত গুরুত্ব। বিনোদন গুরুত্বটা কি? যেটা আমরা সাধারণত কোনো একটা জায়গায় প্রচুর গাছপালা হয়, সেই জায়গা থেকে আমরা বিনোদনভাবে অনেক কিছু পেতে পারি, এবং নির্মল পরিবেশ পেতে পারি। নির্মল পরিবেশ বলতে যে পরিবেশটা একদম ঠান্ডা, প্রচুর অক্সিজেন আমরা নিচ্ছি, সেই অক্সিজেনটা নিতে পারি। ফুল ও সুদৃশ্য গাছ, ওই জায়গাটাতে ফুল ও সদৃশ্য গাছ থাকবে, যার ফলে আমরা পরিবেশকে ভালোভাবে রক্ষা করতে পারি, বিজ্ঞান সাধনা করতে পারি, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক অবজারভেশন করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আর এখনকার দিনে আমাদের যেটা সব প্রতিষ্ঠান বা সব অফিস আদালত, সব পরিবার একটা বাৎসরিক একটা বনভোজন করতে চায়। একটা সময় শীতকাল যেটা আমরা বলি, সেই বনভোজনটা একদম বিনোদনগত গুরুত্বের মধ্যে প্রথম দিকেই পড়ে, যেটা আমরা প্রতি বছরই করে থাকি, সব প্রতিষ্ঠানই করে থাকি। বন বিহার একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপর আমরা কোনো কোনো জায়গায় সফরে যাই, সফর একটা বিশাল অবদান, 3 দিনের সফরে যায়, শিক্ষা সফর, সেই শিক্ষামূলক জিনিস আপনারা গিয়ে জানি। তারপর আস্তে আস্তে বিশ্রামের কেন্দ্র। মানুষ সারাদিন যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ে, তখন সেই লোকটা যদি 4-5টা গাছের নিচে বসার ব্যবস্থা থাকে, সেই ওই জায়গায় বসে সে একটু ক্লান্তি দূর করতে পারে, সেটা হলো বিশ্রাম কেন্দ্র হতে পারে। আরেকটা হলো বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্রটা এমন হতে পারে যে বিনোদন কেন্দ্রের মধ্যে আমরা যে ওই বিনোদন কেন্দ্রের গান, একটু ওই নাচানাচি, খেলাধুলা এসব যদি করি, তখন সেটাকে আমরা বলবো বিনোদন কেন্দ্র। তারপরে আমরা যদি এই যে প্রত্যেকটা যে বললাম আলাদা আলাদা, তার মধ্যে বনের অর্থনৈতিক গুরুত্বের প্রথম যে পয়েন্টটা বললাম, সেটা হলো আমরা নির্মাণ উপকরণ। নির্মাণ উপকরণটা কি? বনের অর্থনৈতিক গুরুত্ব যে বললাম, আসবাবপত্র তৈরি বললাম, খাদ্য হিসাবে বললাম, এটা আমরা ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারি, আমরা অনেক সময় যন্ত্রপাতি তৈরি করতে পারি, জ্বালানি হিসাবে তৈরি করতে পারি, যানবাহন তৈরির উপকরণ হিসেবে পারি, শিল্পের কাঁচামাল হিসেবে পারি, ভেষজ উদ্ভিদ হিসেবে পারি, রাজস্ব ও বৈদেশিক মুদ্রা হিসেবে পারি। এখন আমরা নির্মাণ উপকরণ কী করতে পারি? নির্মাণ উপকরণে আমরা এখন বর্তমানে কাঠের ভূমিকাটা বিশালভাবে এখন দরকার হয়। যেমন দালান কোঠা, দরজা জানালা করতে গেলে আমরা ছাদের নিচে যে প্রথমে শেডটা প্রোটেকশনটা দিই, সেটা আমরা দালান কোঠা করতে গেলে বাঁশের মাধ্যমে খুঁটি দিই। তারপরে রেলওয়ে স্লিপার করতে গেলে দেখা যাচ্ছে আমরা যে রাস্তায় যদি দেখি স্টেশনের দিকে, যে সেইগুলিতে কাঠের তৈরি স্লিপার দেওয়া রাখছে। সেই নির্মাণ উপকরণটা মারাত্মকভাবে আমরা সেটা পেয়ে থাকি কাঠ থেকে। তারপর আসবাবপত্রের দিকে খেয়াল করি। আসবাবপত্র হলো বিভিন্ন ধরনের আসবাবপত্র, যেমন চেয়ার, টেবিল, তারপরে আলনা, সোফা সেট, এগুলি আমরা পেয়ে থাকি থেকে, আসবাবপত্র থেকে। তারপর আস্তে আস্তে খাদ্য হিসাবে যদি আমরা পাই, খাদ্য হিসাবে একটা ফলজ গাছ যদি আমরা রোপণ করি, সেই ফলজ গাছ থেকে আমরা আম, কাঁঠাল, লিচু বা বিভিন্ন ধরনের ফলজাত দ্রব্য আমরা পেয়ে থাকি। আচ্ছা, যদি আমরা একটা জায়গায় ডেকোরেশন করতে চাই, চাইলে সেই ডেকোরেশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে থাকি, সেই ফার্নিচারের সাহায্যে আমরা ডেকোরেশনের কাজটা করে থাকি। এই সব জিনিসগুলি যে আমরা করতে থাকি। তারপরে অনেক সময় দেখা যায় যে জ্বালানি হিসাবে একটা কোনো কিছু ব্যবহার করতে পারি। জ্বালানি হিসাবে আমাদের দেশে শতকরা 60% জ্বালানি আমরা কাঠ থেকে পাই। সেই জ্বালানিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা যে যানবাহনের কথাটা যখন আসছে, আমরা যে বাস, ট্রাক, যেসবগুলিতে আমরা মালামাল বহন করি কাটে ট্রাক দিয়ে, তাছাড়া যে বাসে আমরা উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, বাসের যে বডিটা তৈরি করি আমরা, সেই বডিটা আমরা তৈরি করি ঠেলা গাড়ি বা কাঠ দিয়ে। তারপরে মহিষের গাড়ি, আগেরকার দিনে গরুর গাড়ি, এইসব ঠেলা গাড়ি আমরা কাঠ দিয়ে তৈরি করে থাকি। এরপর আস্তে আস্তে শিক্ষা উপকরণের ক্ষেত্রেও কাঠের একটা বিশাল ভূমিকা আছে। সেটা ব্ল্যাকবোর্ড, ডাস্টার, তারপরে এইসব কাগজ, পেন্সিল, এগুলি তৈরি করতে আমাদের কাঠের প্রয়োজন হয়। তারপরে আস্তে আস্তে আমরা যদি এছাড়াও যদি চিন্তা করি, সেটা হলো শিল্পের কাঁচামালটা, যেটা বললাম। শিল্পের কাঁচামালটা তৈরি করতে গেলে আমরা সবার আগে যেটা পছন্দ করি, সেটা হলো এই মেসের যে কাঠি,
তারপরে এইসব তৈরি করতেও আমাদের শিল্পের কাঁচামাল হিসেবে কাঠ দরকার পড়ে, গাছ দরকার পড়ে। ভেষজ উদ্ভিদে সবচেয়ে বেশি ভূমিকা নেয় ইউনানি আর আয়ুর্বেদিক ওষুধ। এখন মূল উৎসটা হলো বনজ গাছ। এই বনগাছ থেকে আমরা এখন এই ইউনানি আয়ুর্বেদিকের ছাড়াও আমরা এখন চলে যাচ্ছি এলোপ্যাথি ও হোমিওপ্যাথি ওষুধের মধ্যে, যেটা আমরা মারাত্মকভাবে চিকিৎসা ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করতেছে। এরপরে লাস্ট আসতেছে রাজস্ব ও বৈদেশিক মুদ্রা। বৃক্ষ হইতে প্রাপ্ত ফুল, ফলমূল, মোম, মধু আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর মুদ্রা অর্জন করতে পারি। এইগুলি যদি আমি আজকে আজকে আলোচনা করব। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা শুরু করব বনের পরিবেশগত গুরুত্ব দিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।